আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। বরাবর নাই বাংলা দ্বিতীয় পত্রের আজকে 3 নং লেকচারে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো কঠিন আইটেম আছে তার মধ্যে অনেকের কাছে এই দুইটা টপিক একটু কঠিন মনে হয়। আশা করি আজকের ক্লাসটি করার পর আর সেই ভয়টা কেটে যাবে তোমাদের, এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো আমি বিভিন্ন ছন্দ, কৌশল এবং সহজ টেকনিকের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। শুরুতেই দেখো আমরা আলোচনা করব প্রত্যয় দিয়ে শব্দ গঠন। প্রত্যয় দিয়ে শব্দ গঠন মূল বই থেকেও পড়ব। দেখো আমি যদি শুরুতে লিখি একটি শব্দ যে চলন্ত, তোমাকে বলবে যে চলন্ত এই শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি। তাহলে খেয়াল করো, এই চলন্ত এই শব্দটির প্রকৃতি মানে মূল অংশ হচ্ছে চল, আর যেটা দ্বারা কাজ করা বোঝাবে তার আগে হচ্ছে আমরা ধাতু চিহ্ন দেব। এটা কিন্তু রুট চিহ্ন না, পরীক্ষার প্রশ্নে কিন্তু রুট চিহ্ন থাকবে, এটা রুট চিহ্ন হবে না, এটা হচ্ছে কি হবে, এই ধাতু চিহ্ন। তাহলে যেটা দ্বারা কাজ করা বোঝায়, যেমন হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা, এইগুলো দ্বারা কাজ করা বোঝায়। এই যেটা দ্বারা কাজ করা বোঝাবে তার আগে দেখো ধাতু চিহ্ন বসবে এবং এখানে হস চিহ্ন বসবে। হস চিহ্ন কোথায় বসে জানো? হস চিহ্ন বসে হচ্ছে যেখানে থামে এবং কোনো কার থাকে না, সেখানে হস চিহ্ন। দেখো এই লয়ের সঙ্গে কোনো কার নাই এবং এখানে থেমেছে যে চল, এখানে তোমার হস চিহ্ন বসবে। আর বাকি কি হবে? বাকি থাকে হচ্ছে অন্ত। তাহলে দেখো প্রথমে যে অংশটুকু থাকে তাকে বলা হয় প্রকৃতি বলে। কি বলে? তাকে বলা হয় প্রকৃতি। আর প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় বলা হয়। কি বলা হয়? প্রত্যয় বলা হয়, প্রত্যয়। তাহলে চলন্ত এই শব্দটির প্রকৃতি মানে মূল অংশ হচ্ছে চল, আর তার প্রত্যয় হচ্ছে কি? অন্ত। এবার দেখো এই যে প্রকৃতি, এটার নামবাচক শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি যেগুলো গুরুত্বপূর্ণ। যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, বা এখানে থাকতে পারে যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, সেটা হবে প্রাতিপদিক। আর ক্রিয়াবাচক শব্দের মূল হচ্ছে ধাতু। ক্রিয়াবাচক শব্দের মূল কি? ধাতু। তাহলে প্রকৃতি একটা হচ্ছে দেখো নামবাচক শব্দের মূল সেটা প্রাতিপদিক, আর যেটা ক্রিয়াবাচক তার মূল হচ্ছে ধাতু। এরপরে দেখো এই তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ আমি যে উদাহরণটা লিখেছিলাম, এই যে এটা চলন্ত, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা দেখো এই যে এটা কৃত প্রত্যয় হবে। কি হবে? কৃত প্রত্যয় হবে, কৃত। আর যেটা দ্বারা তোমার নাম বোঝাবে সেটা তদ্ধিত প্রত্যয় হবে। যেমন আমি যদি এখানে লিখি একটা শব্দ ঢাকায়, তোমার কাছে জানতে চাইতে পারে ঢাকায় এর প্রকৃতি প্রত্যয় কি, তাহলে ঢাকায় এর মূল শব্দ হচ্ছে ঢাকা, আর এর প্রত্যয় হচ্ছে আই। প্রত্যয় কি হবে? আই হবে। এখন খেয়াল করো, এই ঢাকা দ্বারা তো কোনো কাজ করা বোঝায় না, তাই না? ঢাকা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এজন্য এর আগে আমরা এই ধাতু চিহ্নটা দিব না। আর যেটা দ্বারা নাম সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কি হবে? তদ্ধিত। আর যেটা দ্বারা হচ্ছে তোমার কাজ করা বোঝায় সেটা হচ্ছে তোমার এই কৃত প্রত্যয় হবে। তাহলে ঢাকা এখানে কি হবে? তদ্ধিত প্রত্যয় হবে। ঠিক যেমনটা এখানে বলা হয়েছে যে তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ এটা হবে নাম প্রকৃতি আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর দেখো কৃদন্ত শব্দ, যেটা দ্বারা কাজ করা বোঝায়, যে আমি লিখেছিলাম চলন্ত শব্দের চল হচ্ছে এটা কৃত প্রত্যয় হবে, সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর হচ্ছে কৃত প্রত্যয় হবে। তাহলে যেটার সাথে কাজ করা বোঝাবে সেটা হবে তোমার কৃত প্রত্যয় হবে, আর যেটা দ্বারা তোমার নাম বোঝাবে সেটা কি হবে বলো তো? এই যে তদ্ধিত প্রত্যয় হবে। কি হবে? তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় হচ্ছে আবার দুই প্রকার। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আর একটা হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয়। এর আবার শ্রেণী বিভাগ আছে। কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা, সংস্কৃত, আর তদ্ধিত তিন প্রকার, বাংলা, সংস্কৃত আর হচ্ছে বিদেশি। অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ের একবার বেসিক থেকে আলোচনা করা হলো এই অংশটুকু। এরপর দেখো আমরা এর পরবর্তী অংশটুকু আলোচনা করব, অর্থাৎ প্রকৃতি কি। শব্দ বা ধাতুর বা পদের মূল অংশকে প্রকৃতি বলে। দেখো এখানে কি লিখেছিলাম? চলন্ত।
এই চলন্ত শব্দের মূল অংশ হচ্ছে চল, যাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এটা হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতির পরে যে যে অন্ত লিখেছি না, এই বর্ণ বা বর্ণ সমষ্টি, তাকে বলা হয় প্রত্যয় বলা হয়। যেমন এখানে দেখো, এই যে প্রকৃতি শব্দটির অর্থ মূল, অর্থাৎ ক্রিয়ামূল ও শব্দমূল। এরপরে দেখো এই যে চল যোগ আ, চল যোগ আ, এখানে চল হচ্ছে কি বলতো প্রকৃতি বা ধাতু, আর প্রত্যয় হচ্ছে কি আ। এখানে লেখা হয়েছে দেখো চলা, তাহলে চলা এই শব্দটির প্রকৃতি মানে মূল অংশ হচ্ছে চল, আর এর হচ্ছে অতিরিক্ত অংশ কি বলতো আ, আ হচ্ছে প্রত্যয়। তাহলে চল হচ্ছে প্রকৃতি আর আ হচ্ছে প্রত্যয়। প্রকৃতি কয় প্রকার সেটা দেখো দুই প্রকার, একটা হচ্ছে দেখো নাম প্রকৃতি, সেটা হচ্ছে দেখো নাম প্রকৃতি বা তোমার সংজ্ঞা প্রকৃতি বা প্রাতিপদিক, এটা সঠিক উত্তর হিসেবে অপশনে বেশি থাকে। আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি বা ধাতু, ক্রিয়া প্রকৃতি ধাতু বা ধাতু প্রকৃতি বা শুধু ধাতু। এরপরের অংশটুকু দেখো নাম প্রকৃতি বিষয়টা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বোর্ডে হুবহু কমন পেয়ে যাবা। যে বিভক্তির নাম শব্দকে কি বলে, প্রকৃতি বা প্রাতিপদিক বলে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে বিভক্তির নাম শব্দকে কি বলা হয় সেটা হচ্ছে প্রকৃতি বা প্রাতিপদিক বলা হয়। অপশনে কিন্তু পাদিকও থাকবে, পা হবে না, প হবে। নাম পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন আমি গোলাপ ফুল ভালোবাসি, এ বাক্যে গোলাপ হচ্ছে প্রাতিপদিক, অর্থাৎ এখানে কোনো বিভক্তি নাই, এই কোনো কে নেই, কোনো কে রে দ্বারা দিয়া কর্তৃক কোনো বিভক্তি কিন্তু গোলাপ এই শব্দটির সাথে নাই, অর্থাৎ এটি হবে প্রাতিপদিক। ক্রিয়া প্রকৃতি কি দেখো, ক্রিয়ার মূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, এটা কোনো না কোনো বোর্ডে তোমরা কমন পাবেই, এখানে 100% দিয়ে রাখছি, পরীক্ষার পরে কমন দেখাবো আর কি, এটা আসবেই। যেমন নাচ যোগ অন, যেমন নাচ অন, এখানে নাচ হলো কি ক্রিয়া প্রকৃতি, এই যে কোনো কিছু করা বোঝাচ্ছে, দেখা, করা, খাওয়া, নাচা, হাঁটা, চলা, এগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া প্রকৃতি হবে। প্রকৃতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাকে জানতে হবে, কারণ বেসিক শুরুতে আলোচনা করছি আমি, যে মৌলিক শব্দকে বলা হয় নাম প্রকৃতি, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। নাম প্রকৃতির সঙ্গে প্রত্যয় বিভক্তি উভয়ই যুক্ত হতে পারে। কার সঙ্গে? নাম প্রকৃতির সঙ্গে। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। মনে রাখবা, এই শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে, সেই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে একটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, আর প্রকৃতি প্রত্যয় সেই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়ার মূলকে দেখো শুধু ধাতু নয়, ক্রিয়া প্রকৃতিও বলে। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে, বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। ক্রিয়া প্রকৃতি বোঝানোর জন্য ধাতু চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, দেখো এটা, এটা কিন্তু নয়, এটা কিন্তু রুট চিহ্ন, এটা কিন্তু ব্যবহৃত হবে না, ধাতু চিহ্ন, এটা মনে রাখবা। এই চিহ্নটা দেখবা অনেক পরীক্ষায় আর কি এসেছে, যে ধাতু চিহ্ন কোনটি। প্রত্যয়টা কি? শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়, যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেগুলোকে বলা হয় প্রত্যয়। যেমন আমরা একটা শব্দ এখানে লিখলাম পাঠক, মানে যে পাঠ করে, পাঠক একটা শব্দ, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, দেখো এই যে পঠ যোগ অক, তাহলে শুরুতে যেটা থাকবে এটা মূল অংশ প্রকৃতি, আর প্রকৃতি পরে যেটা থাকে সেটা হচ্ছে অক, এটা হচ্ছে প্রত্যয়। কী হবে বলো তো? প্রত্যয়। ঠিক তেমনইভাবে দৈনিক, দিন যোগ ইক, দোলনা, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, দুল যোগ অনা হবে, তাহলে দুল এটা হচ্ছে প্রকৃতি, আর অনা হচ্ছে কি বলতো? প্রত্যয়। এখানে খেয়াল করো তো, লয়ের নিচে একটা হর্ষচিহ্ন বসেছে, হর্ষচিহ্ন কোথায় হয়? আমি যদি আরেকটা উদাহরণের মাধ্যমে এখানে দেখাই, বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে তোমরা। একটা শব্দ আমি লিখলাম কর, আরেকটা শব্দ লিখলাম হচ্ছে করা, খেয়াল করো তো, বলা হয়েছে যেখানে থামবে এবং কোনো কার থাকবে না। কর এখানেও থেমেছে, করা এখানেও থেমেছে, তাহলে যেখানে কার থাকবে না সেখানে হর্ষচিহ্ন বসবে। খেয়াল করো তো, এখানে কার আছে তাহলে এখানে হর্ষচিহ্ন বসবে না, কর এখানে থেমেছে এবং হর্ষচিহ্ন, তোমার কোনো কার নাই, এই জন্য এখানে হর্ষচিহ্ন বসবে। কর্তব্য, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কর্তব্যের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে কি হবে? এখানে ক্রিযোগ তব্য হবে, যার দ্বারা কোনো কিছু করা বোঝায়, করা বোঝালে তার আগে যে আমরা ধাতু চিহ্নটা দিব। প্রত্যয়ের নিজস্ব কোনো কি নাই, অর্থ নাই, কোনো না কোনো জায়গায় এটা কমন পাবা যে কোনটির নিজস্ব অর্থ নাই, সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ শ্রেণীবিভাগ বদলে যেতে পারে। তাহলে আমি যেইভাবে পড়াচ্ছি, যেগুলো হাইলাইট করে দিচ্ছি, তুমিও কিন্তু সেইগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবো, এগুলো পরীক্ষা আসবে। প্রকারভেদ দেখো, প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা তোমার যে কৃত প্রত্যয় হবে, আর যেটা দ্বারা নাম বোঝাবে সেটা হচ্ছে তোমার এই তদ্ধিত প্রত্যয় হবে। যেমন
এটা হচ্ছে আমরা পরে আলোচনা করব। এবার মূল বইয়ের অংশটুকু আমরা পড়ে আসি। দেখো, মূল বই থেকে আমি যেগুলো গুরুত্ব সহকারে দাগিয়ে দিব সেইগুলো 100% যেটা দিব সেটা মনে করবে পরীক্ষায় আসবে। এখন কোন বোর্ডে আসবে সেটা তো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু তোমাকে পড়তে হবে সবগুলোই। দেখো, শব্দ বা ধাতুর পরে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলে। কি বলে? প্রত্যয় বলে। প্রশ্ন আসতে পারে যে দোলনায়ের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে দোলনায়ের প্রকৃতি প্রত্যয় দেখো, দোলযোগ অনা হবে। দোলযোগ কি হবে? অনা হবে। তোমার কাছে বইটা দিলে তো তুমি সবগুলো পড়বা, আমি যেগুলো হাইলাইট করে দেবো এর বাইরে আশা করি পরীক্ষায় আসবে না। এরপরে দেখো, শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। শব্দের পরে খুব ভালোভাবে খেয়াল করবে। এরপরটা দেখো, অন্যদিকে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয় বলে। তাহলে তিনটা তথ্য আমরা এখানে জানতে পারলাম। শব্দ বা ধাতুর পরে যে অর্থহীন, যার কোনো অর্থ নাই এমন শব্দাংশ, এখানে অপশনে তোমার শব্দ থাকতে পারে, এটা কি হবে? শব্দাংশ হবে। যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলে। আর পরেরটা হচ্ছে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত বলে, আর ধাতুর পরে যেগুলো যুক্ত হয় সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। প্রশ্ন আসতে পারে দোলনা এর প্রকৃতি প্রত্যয় কি, কর্তব্যের প্রকৃতি প্রত্যয় কি? এগুলো হচ্ছে কৃদান্ত শব্দ। কি শব্দ বলো তো? কৃদান্ত, অর্থাৎ কৃৎ প্রত্যয় থেকে এসেছে কৃদান্ত। এবার গুরুত্বপূর্ণ, প্রত্যয়ের নিজস্ব কোনো কি নাই? অর্থ নাই। তুমি যদি বাংলায় 30-এ 30 পেতে চাও এমসিকিউতে, তাহলে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়ো, এর বাইরে আর একটা তথ্য পড়ার দরকার নাই। এবং এই বইয়ের পাশাপাশি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো তো সলভ করবই, এবং এর বাইরে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রত্যেকটা পরিচ্ছেদের পরে আমি সে প্রশ্নগুলো আলাদাভাবে আলোচনা করব। এবার দেখো, প্রত্যয় শব্দ গঠন, সাধিত শব্দ আর প্রত্যয় ধরন। সাধিত শব্দ কি সেটা দেখো, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ, আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে সাধিত শব্দ এখানে দেখো, অর্থাৎ শৈশব, পরীক্ষা প্রশ্ন আসতে পারে শৈশবের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে শৈশবের প্রকৃতি হচ্ছে শিশু, আর প্রত্যয় হচ্ছে কি বলতো? অ। এবং এই শিশু দ্বারা তো কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই না? বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? তদ্ধিত প্রত্যয় হবে। আর যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা তো কৃৎ প্রত্যয় হবে। যেগুলো গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে দিচ্ছি, যেমন জয়। তবে পাঠকটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। পাঠক, দোলনা, খেলনা, দর্শনীয়, তারপর হচ্ছে বাঘা, ঢাকায়, এইগুলো থেকে আসবেই তোমার গুরুত্বপূর্ণ এগুলো। দেখো, প্রশ্ন আসবে পাঠকের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে পাঠক যে পাঠ করে, অর্থাৎ এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এর মূল শব্দ হবে পঠ। মূল শব্দ কী হবে বলো তো? পঠ, পঠ। এবং এখানে কোনো ঠয়ের সঙ্গে কোনো কার নাই, এই জন্য হয়চিহ্ন বসবে। আর এর প্রত্যয় কী হবে? অক হবে। কী হবে? অক। প্রশ্নটা এমন আসতে পারে পঠ যোগ অক এর সাধিত শব্দ নিচের কোনটি? পাঠক হবে। এরপর দোলনা, দোল যোগ অনা, খেলনা, খেল যোগ অনা হবে। যেহেতু এই পাঠক, খেলনা, দোলনা, দর্শনীয়, দর্শনীয় মানে কি? মনে রাখবা, আমরা চোখ দিয়ে যেগুলো দেখি, দেখা সংক্রান্ত যত শব্দ আছে, দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ হবে। কি হবে? দৃশ হবে। দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ। উড়ান্ত দেখো, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। উড় যোগ অন্ত, অর্থাৎ কৃৎ প্রত্যয় হবে। তারপরে এই যে পড়া, পড়া একটা শব্দ, তোমাকে বলতে পারে যে পড়া এর প্রকৃতি প্রত্যয় কি? তাহলে পড়া একটা শব্দ, এর মূল শব্দ হচ্ছে পর। পড়া তো কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? আর এর প্রত্যয় হচ্ছে আ, কৃৎ প্রত্যয়। শোনা, সংযোগ না, সংযোগ কি হবে? আ হবে। ঢাকা, দেখো ঢাকা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? তদ্ধিত প্রত্যয় হবে। তারপর হচ্ছে পাকড়াও, সেলাই, যে সেলাই করা, কাজ করা বোঝাচ্ছে, তাতে এটা কৃৎ প্রত্যয় হবে। পরে দেখো আন, প্রশ্ন আসতে পারে যে গারোয়ান, গারোয়ান শব্দের এটা কোন প্রত্যয় যোগে গঠিত? এটা আন প্রত্যয় যোগে। যেমন গাড়ি যোগ আন, তাহলে দেখো শুরুতে যেটা থাকে সেটা প্রকৃতি, আর প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে শুরুটা হচ্ছে প্রকৃতি, মূল অংশ, আর পরেরটা হচ্ছে প্রত্যয় হবে। এখন দেখো প্রশ্ন আসতে পারে শোয়ানো, শোয়া তো একটা কাজ, তাহলে দেখো এটা কি হবে? সি যোগ আন, কৃৎ প্রত্যয়। এরপরে আসতে পারে বাবুয়ানা, বাবুয়ানি আছে। তারপরে এখানে খেয়াল করো পাগলামি, ছেলেমি, তারপর হচ্ছে ভিখারি আছে, রসালো,
রস যোগ আলো, দেখো এখানে কি আছে, রস যোগ আলো। তাহলে যে এখানে আলো প্রত্যয় যোগে এটা গঠিত। আর রস দ্বারা তো তোমার কাজ করা বোঝাচ্ছে না, এটা তদ্ধিত প্রত্যয় হবে। গতবার এসেছে এই যে ভাজি, প্রশ্নটা এমন ছিল নিচের কোনটি কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে ভাজা, এই যে কোনো কিছু ভাজা, সেটা তো কাজ করা বোঝাচ্ছে, তুমি বুঝতেই পারবা শব্দটা দেখে। ভাজ যোগ কী বলো তো, রস্যই। তাহলে এই যে ভাজ এটা হচ্ছে প্রকৃতি মূল অংশ, আর রস্যই এটা হচ্ছে প্রত্যয়, যেহেতু এটা দ্বারা কাজ সেজন্য এটা কৃত প্রত্যয় হবে। প্রশ্ন আসতে পারে দৈনিক এর প্রকৃতি প্রত্যয় কি, দৈনিকের প্রকৃতি। তাহলে দৈনিকের প্রকৃতি দেখো দিন, আর শেষে কী হবে, প্রত্যয় ইক হবে। ঠিক তেমনইভাবে এই যে জালিয়া থেকে জেলে, গাইয়া থেকে গাইয়ে, তারপর চলিষ্ণু, এই দুইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইষ্ণু, দেখো চল, এই যে হাঁটা চলা, এটা দ্বারা কাজ করা বোঝায়। সহিষ্ণু মানে কোনো কিছু সহ্য করা, সহ্য করা একটা কাজ। তাহলে দেখো কাজ বোঝাচ্ছে। চলিষ্ণুর মূল শব্দ হচ্ছে চল, সহিষ্ণুর মূল শব্দ হচ্ছে সহ মানে সহ্য করা, আর এর প্রত্যয় হবে কি, ইষ্ণু হবে। যেহেতু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এটা কী হবে, কৃত প্রত্যয় হবে। কী হবে, কৃত প্রত্যয়। এরপর গ্রামীণ ইন প্রত্যয়, তোমার অপশনে কিন্তু রস্যই থাকতে পারে, খুব ভালোভাবে খেয়াল করবা। প্রাণী এটা গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে গ্রামীণ, সর্বজনীন, তারপর হচ্ছে দেখো এই যে প্রশ্ন আসতে পারে সর্বজনীন এটার প্রকৃতি প্রত্যয় কি, সর্বজন যোগ প্রত্যয় হচ্ছে ইন, দীর্ঘই আছে। এখন প্রশ্ন তোমার দিতে পারে যে সর্বজনীন এটা কোন প্রত্যয়, এরা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। তাহলে খেয়াল করো, এই সর্বজন দ্বারা তো আর কাজ করা বোঝায় না, হাঁটা চলা, খাওয়া, দেখা করা, চলা, সহ্য করা, এইগুলো তো বোঝায় না। তাহলে যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে না, তদ্ধিত প্রত্যয় হবে। তারপরটা দেখো প্রশ্ন কেমন আসতে পারে, যে নিচের কোনটি উক প্রত্যয় যোগে গঠিত, যেমন পেটুক বা মিশুক। দেখো এখানে কোন প্রত্যয় আছে, উক প্রত্যয়। কোন প্রত্যয়, উক। গতবার এসেছে নিচের কোনটি উয়া প্রত্যয় যোগে গঠিত, উয়া। খেয়াল করো খুব ভালোভাবে, পড়ুয়া। তাহলে পড়া তো একটা কাজ, তাহলে পড়ুয়া এর প্রকৃতি হচ্ছে পর, আর প্রত্যয় হবে কি বলতো, উয়া হবে, পড়ুয়া। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উয়া প্রত্যয় যোগে গঠিত, তাহলে পড়ুয়া এটা। রিক্সাওয়ালা, তাহলে রিক্সা তো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে, তদ্ধিত প্রত্যয় হবে। এরপরে দেখো কার প্রত্যয় যোগে আছে কোনগুলো, বাজিকর আছে, কারিগর, অর্থাৎ বাজি, কারি, এইগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে না, এটা তদ্ধিত প্রত্যয় হবে। তারপরে প্রশ্ন আসতে পারে নিচের কোন শব্দটি খানা প্রত্যয় যোগে গঠিত, যেমন ছাপাখানা আছে, ডাক্তারখানা, ডাক্তার, ছাপা, এগুলো তো কাজ করা বোঝাচ্ছে না, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় হবে। আর যেগুলো গুরুত্বপূর্ণ দেখো, কর্তব্য আসতে পারে, তারপর হচ্ছে দীর্ঘতম। তাহলে কর্তব্য যা করা উচিত, কাজ করা বোঝায়, যা করা উচিত। এই যে ক্রিযোগ কী হবে, তব্য। দাতব্য, দা যোগ তব্য, দাতব্য চিকিৎসালয় বলা হয় কিন্তু। এরপরে প্রশ্নটা আসতে পারে নিচের কোনটি কৃত প্রত্যয় যোগে গঠিত, যেমন তা, এই যে বহতা, চলমানতা বোঝায়, তাহলে বহযোগ কী হবে, তা, এটা দ্বারা কাজ করা বোঝায়, কৃত প্রত্যয় হবে। ঠিক তেমনইভাবে এখানে ছত্র, সৎ যোগ কী হবে, ত্র হবে। কয়েকটা ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন ছত্রের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সৎ যোগ তৈরফলা, আর নেত্রের প্রকৃতি প্রত্যয় হচ্ছে নি, দন্ত নয় দীর্ঘিকারে নি হবে। অপশনে কিন্তু রস্বইকার থাকতে পারে। নিযোগ কী হবে বলো তো, নিযোগ তোমার তৈরফলা হবে। এই দুইটা হচ্ছে কৃত প্রত্যয়, আমি 100% দিয়ে রাখছি, অর্থাৎ ব্যতিক্রম টাইপেরগুলো পরীক্ষায় বেশি এসে থাকে। কাটতে, কাঠ, কোনো কিছু কাটা, কাজ করা বোঝায়, কৃত প্রত্যয় হবে। আর ছত্র আর একটা দেখো কি, নেত্র আছে, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে রান্না, রান্নার প্রকৃতি প্রত্যয় হচ্ছে রাধ, আর কান্নার প্রকৃতি প্রত্যয় হচ্ছে কাদ হবে। কি হবে, কাদ। তাহলে রান্নার প্রকৃতি প্রত্যয় হচ্ছে রাধ যোগ না, আর কান্নার প্রকৃতি প্রত্যয় হচ্ছে কাদ যোগ না হবে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পনা বিভক্তি যোগে গঠিত, যেমন এখানে আছে গিন্নিপনা আছে, আর বেহায়াপনা আছে। তারপর দয়াবান, জ্ঞানবান, বুদ্ধিমান, তারপর হচ্ছে বর্ধমান, বর্ধমান কিন্তু কৃত প্রত্যয়, স্টার চিহ্ন দিয়ে রাখছে। বর্ধমান মানে বেড়ে চলা, মানে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাহলে এটা তারা কাজ করা বোঝাচ্ছে। তাহলে সেটা কী হবে বলতে, কৃত প্রত্যয় হবে, যে বৃদ্ধ যোগ মান হবে, বৃদ্ধ যোগ মান। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু পাশে 100% 7 স্টার বা স্টার চিহ্ন দিয়ে রাখছি। গতবার এটি এসেছে যে সৌন্দর্যের প্রকৃতি প্রত্যয় কী, সৌন্দর্য এর প্রকৃতি প্রত্যয় কী। তাহলে খেয়াল করবা, সৌন্দর্য একটি শব্দ, এর মূল অংশ, এর মূল অংশ হচ্ছে সুন্দর। আর মনে রাখবা
শেষে যদি অন্তর্জয় রেফ থাকে তাহলে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জয় হয়। তাহলে সৌন্দর্য, এই সুন্দর দ্বারা তো কোনো কাজ করা বোঝায় না, সেজন্য এটা কি হবে, তদ্ধিত প্রত্যয় হবে। কি হবে, তদ্ধিত প্রত্যয়। কার্য, ক্রিযোগ অন্তর্জয় হবে, শেষে অন্তর্জয় রেফ থাকলে মনে রাখবা, শেষে যদি বানানে অন্তর্জয় রেফ থাকে তার প্রত্যয় হয় কি বলতো, অন্তর্জয় হয়। কি হয়, অন্তর্জয় হয়। এরপরে শেষে যেগুলো আছে এখানে সই, নিচের কোনটি সই প্রত্যয় থেকে গঠিত, যেমন দেখো এখানে মানানসই আছে, চলনসই। প্রশ্ন আসতে পারে যে মানানসই শব্দের এবং চলনসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়, এটা কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? তাহলে মানান এবং চলন এইগুলো দ্বারা তো কাজ করা বোঝায় না, এটা কি হবে বলতো, তদ্ধিত প্রত্যয় হবে। কি হবে, তদ্ধিত প্রত্যয় হবে। অর্থাৎ আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি এর বাইরের থেকে পড়ার দরকার নেই, এগুলোই পড়ো, কমন পেয়ে যাবা 1 মার্ক। এবার দেখো এখানে আমি চাইলে 1000% মানে দিয়ে রাখা যায়, এতটাই গুরুত্বপূর্ণ এটা। এখানে আমি 100% দিয়ে রাখছি। এটা এখান থেকে প্রশ্ন প্রায় প্রায় সকল বোর্ডেই আসবে আসবে আসবে, এই যে এই 4টা থেকে, এতটাই গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন কেমন আসবে, বলবে নিচের কোনটি অবজ্ঞার্থে যে প্রত্যয় যোগ করলে শব্দের অনেক সময় শব্দের অর্থ বদলে যায়। প্রশ্নটা কেমন আসবে, অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি, চোর যোগ চোরা। বৃহদার্থে মানে বৃহৎ অর্থে, বড় অর্থে, ডিঙি থেকে ডিঙা। সদৃশ মানে কি বলতো, মিল। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সদৃশ অর্থে ব্যবহার করা হয়েছে, এটা প্রয়োজনে তোমরা 2 থেকে 3 বার খাতায় লিখবে। বাঘ যোগ বাঘা। আগত, আগত মানে আসা, যেমন দক্ষিণ থেকে দক্ষিণা, দক্ষিণা বাতাস, দক্ষিণ দিক থেকে বাতাসটা আসছে। আদর অর্থে কানু থেকে কানাই, জাত অর্থে অনেকবার এসেছে, ঢাকা থেকে ঢাকায়। ভাব অর্থে ইতর থেকে ইতরামি। নিন্দা অর্থে জ্যাঠা থেকে জ্যাঠামি। আবার ভাব অর্থে দেখো আছে বাহাদুর থেকে বাহাদুরি, অনেকবার এসেছে। পেশা অর্থে ডাক্তার থেকে ডাক্তারি, পেশা। আর মালিক দেখো জমিদার, প্রশ্নটা এমন আসতে পারে জমিদার থেকে জমিদারি, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা কি হবে, মালিক। এরপরে উপকরণ দেখো মাটি থেকে মেটে, নৈপুণ্য অর্থে দেখো না থেকে নে, এটা বেশি গুরুত্বপূর্ণ, না থেকে নে এটা হচ্ছে নৈপুণ্য বোঝায়। রোগাগ্রস্ত অর্থে বাত থেকে বেত, অনেকের বাতের ব্যথা আছে বলে আর কি। আর টাক অর্থে দেখো অর্থাৎ যুক্ত অর্থে টাক থেকে টেকো, সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও। অর্থাৎ এইখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবাই পাবা। আমরা এগুলো সমাধান করব, তার আগে আমরা একটু দেখে আসি। এই যে এইটা যেইভাবে আমি এখানে লিখে দিয়েছি, এইভাবে তোমরা খাতায় নোট করবা। প্রশ্ন আসতে পারে অবজ্ঞা অর্থে কোনটি ব্যবহার করা হয়েছে, তাহলে চোর থেকে চোরা, চোর থেকে কি হবে বলো তো, চোরা, এটা হচ্ছে অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে। সদৃশ অর্থে ব্যবহার হয়েছে কোনটি, বাঘ থেকে বাঘা। বৃহৎ অর্থে মানে বড় অর্থে ডিঙি থেকে ডিঙা, কয়েকবার পড়বা। আগত অর্থে দক্ষিণ থেকে দক্ষিণা। জাত অর্থে ঢাকা থেকে ঢাকাই। নিন্দা অর্থে সেটা কি হবে, নিন্দা অর্থে জ্যাঠা থেকে জ্যাঠামি। পেশা অর্থে কি হবে, ডাক্তার থেকে ডাক্তারি। উপকরণ অর্থে মাটি থেকে মেটে। রোগাগ্রস্ত সেটা বাত থেকে বেত, সংশ্লিষ্ট গা থেকে গেও। যেগুলো গুরুত্বপূর্ণ আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, চোর থেকে চোরা, তারপরে বাহাদুর থেকে বাহাদুরি, জমিদার থেকে জমিদারি, তারপরে ডাক্তার থেকে ডাক্তারি, যে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে তুমি একটা মার্ক কমন পাবাই। নৈপুণ্য এটা না থেকে নে হবে, না থেকে কি হবে, নে। এবার হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব, অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে সেটা একটু সমাধান করার চেষ্টা করব। খেয়াল করো, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, ধাতুর পরে বলেছে ধাতু, সেটা হবে কি বলতো, এই যে কৃদন্ত শব্দ হবে, কৃদন্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, তদ্ধিতান্ত শব্দ বলে। আর যদি এখানে কৃত প্রত্যয় থাকতো তাহলে সেটা হতো কৃদন্ত পদ হতো, কৃদন্ত শব্দ হতো। নিচের কোনটি তদ্ধিত শব্দের উদাহরণ, তদ্ধিত সেটা কিন্তু কাজ আসবে না। খেয়াল করো, পড়া এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, হবে না। গমন মানে যাওয়া, কাজ করা বোঝায়, হবে না। খেলনা এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, খেল। কিন্তু তদ্ধিতান্ত এখান তো তোমার নাম আসবে, অর্থাৎ কী হবে, নাগর হবে। কী হবে, নাগর। নিচের কোনটি নিজস্ব অর্থ আছে, বলেছে কোনটি নিজস্ব অর্থ আছে, আমরা পড়েছিলাম প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নাই। তাহলে এখানে সঠিক উত্তর দেখো নিজস্ব অর্থ আছে বলছে নিচের কোনটি নিজস্ব অর্থ, অর্থাৎ শব্দের কিন্তু নিজস্ব অর্থ আছে। শব্দ হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। এক কি দেখো, শব্দ হতে গেলে তোমার 2টা শর্ত পূরণ করতে হবে। এক, বর্ণগুলো পাশাপাশি বসবে, বর্ণগুলো
পাশাপাশি বসবে। শুধু বসলেই হবে না, একটা অর্থ প্রকাশ করতে হবে, অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। এটা হচ্ছে শব্দের কন্ডিশন, মানে শব্দ হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, বর্ণগুলো পাশাপাশি বসবে, শুধু বসলে হবে না, তার একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। আমি যদি এখানে একটা শব্দ লিখি গোলাপ, দেখো এটা শব্দ কি না, আমরা একটু যাচাই করে আসি। খেয়াল করো, গ একটা বর্ণ, ল একটা বর্ণ, প একটা বর্ণ। তাহলে প্রথম শর্ত পূরণ করেছে যে বর্ণগুলো পাশাপাশি বসেছে, প্রথম শর্ত পূরণ হয়েছে। দ্বিতীয় শর্ত কি, একটা অর্থপূর্ণ হতে হবে। হ্যাঁ, গোলাপ একটা ফুলের নাম, অনেকে প্রথম দেখাতে এটা দিয়ে থাকে, তাই না? তাহলে দেখো এই যে দুইটা অর্থ এখানে পূর্ণ হচ্ছে আর কি, এটা ফুলের নাম এটা। আর আমি যদি এখানে লিখি পলাগো, এটা শব্দ কি না আমরা একটু যাচাই করি। দেখো পলাগো, খুব ভালোভাবে খেয়াল করো, প একটা বর্ণ, ল একটা বর্ণ, গ একটা বর্ণ, বর্ণগুলো পাশাপাশি বসেছে, কিন্তু এটা কোনো অর্থ দিচ্ছে না। তুমি যদি তোমার প্রিয়জনের পাশে বসে এক নাগারে পলাগো পলাগো বলতে থাকো 15 বার, তোমাকে ছেড়েই তোমার প্রিয়জন পালিয়ে যাবে। তাহলে দেখো এটা কোনো অর্থ দিচ্ছে না, অর্থাৎ এটা শব্দ হবে না। শব্দ কোনটা বলো তো? বর্ণগুলো পাশাপাশি বসবে, শুধু বসলেই হবে না, তাই একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। অর্থাৎ গোলাপ এখানে শব্দ, পলাগো কিন্তু শব্দ না। এখানে বলেছে নিজের কোনটি নিজস্ব অর্থ আছে, তাহলে শব্দ। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? দেখো পড়িয়েছিলাম, এই যে ভাজি, ভাত যোগ ই আছে। নিচের কোনটি, কোন শব্দটি ওয়া প্রত্যয় যোগে গঠিত? ওয়া। তাহলে দেখো এই যে পড়ুয়া আছে, কি আছে? পড়ুয়া। অবজ্ঞার্থে সেটা কি হবে? এই যে চোরা, একটু আগেই পড়লাম। অবজ্ঞার্থে কোনটি? দেখো এই যে অবজ্ঞার্থে চোর যোগ চোরা, চোর যোগ কি হবে? চোরা, এটা হচ্ছে অবজ্ঞার্থে। এবার প্রকৃতি প্রত্যয় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলো আমরা সমাধান করব। শুরুতে দেখো এখানে বলেছে যে কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? এটা ক্রিয়াপদ শব্দ না, এটা হচ্ছে সঠিক উত্তর হিসেবে যে কৃদন্ত শব্দ, এটি হবে কৃদন্ত শব্দ। যেমন উদাহরণটাই যে আগেও দিয়েছিলাম, চলন্ত, তাহলে এর মূল শব্দ হবে কি বলতো? চল হবে। মূল শব্দ কি হবে? এর মূল শব্দ হচ্ছে তোমার চল হবে, চল যোগ কি হবে? অন্ত হবে। তাহলে এটাকে বলা হয় যে কৃদন্ত শব্দ বলা হয়। পরেরটা দেখো, দোলনা, এর প্রকৃতি ও প্রত্যয় কি? প্রকৃতি মানে মূল অংশ, দোলনার প্রকৃতি হচ্ছে তোমার দোল যোগ কি হবে? অনা হবে। দোল যোগ কি হবে? অনা। আই প্রত্যয় যোগে গঠিত কোনটি? আই, দেখো ঢাকা, ঢাকা যোগ আই, ঢাকা দ্বারা কাজ করা বোঝায় না, এটা তদ্ধিত প্রত্যয় হবে, অর্থাৎ এটা কি হবে? ঢাকা যোগ আই। কর্তব্য, যা করা উচিত, কর্তব্য শব্দের প্রকৃতি মানে মূল অংশ কি আর প্রত্যয় কি? তাহলে এখানে কি হবে? দেখো ক্রিযোগ তব্য হবে। কি হবে? ক্রিযোগ তব্য। কর্তব্যের প্রকৃতি প্রত্যয় হবে ক্রিযোগ তব্য হবে। ক্রিযোগ কি হবে? তব্য। বৃহদার্থে মানে বড় অর্থে, বড় অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? দেখো বাঘ যোগ বাঘা, একটু আগে কিন্তু পড়িয়েছিলাম। তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ এটা। না, বাঘ যোগ বাঘা হবে না, এটা হচ্ছে এই যে ডিঙি যোগ ডিঙা হবে। দেখো এই যে এটা কি বলেছে? যে বৃহৎ অর্থে, অর্থাৎ এই যে দেখো বৃহৎ অর্থে সেটা হচ্ছে ডিঙি যোগ ডিঙা। আর সদৃশ অর্থে যদি সদৃশ বলতো সেক্ষেত্রে যে বাঘ যোগ বাঘা। এখানে কি বলেছে আমাদেরকে? যে বৃহৎ অর্থে, বৃহৎ অর্থে, অর্থাৎ বৃহৎ অর্থে ডিঙ্গি থেকে ডিঙা হবে। আর যদি সদৃশ বলতো, সদৃশ, সেক্ষেত্রে তোমার এই যে বাঘ যোগ বাঘা হতো। চোর শব্দের আ প্রত্যয় যুক্ত হয়েছে, সেটা হবে অবজ্ঞার্থে, অবজ্ঞা অর্থে চোর যোগ চোরা। সদৃশ বা সাদৃশ্য মানে মিল, এটার অর্থ কি বলতো? মিল। মিল অর্থে তদ্ধিত প্রত্যয়, সেটা কি হবে? এই যে বাঘ যোগ বাঘা, বাঘ যোগ কি হবে? বাঘা। জাত অর্থে, জাত অর্থে কোনটি? দেখো একটু আগেই পড়ছি যে ঢাকা আছে, কই সেটা? তাহলে এই ছকটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো, যে জাত অর্থে, জাত কোথায়? এই যে জাত, দেখো ঢাকা যোগ ঢাকা থেকে ঢাকায়, ঢাকা থেকে ঢাকায়, সেটা হচ্ছে জাত অর্থে, জাত। তাহলে সঠিক উত্তর দেখো জাত অর্থে এই যে ঢাকা যোগ ঢাকা থেকে ঢাকায়।
ভাব অর্থে সেটা কি হবে যে বাহাদুরি, কি আছে বলো তো, বাহাদুরি। ভাব অর্থে কি হবে, বাহাদুরি। ভাব অর্থে আরেকটা দেখো এসেছে, সেটা হচ্ছে ইতরামি আছে। এই যে মূল বইয়ের থেকেও কিন্তু দাগিয়ে দিয়েছিলাম, ভাব অর্থে দুইটা, একটা হচ্ছে দেখো ভাব অর্থে ইতর থেকে ইতরামি, আর একটা দেখো বাহাদুর থেকে বাহাদুরি। বাহাদুর থেকে কি হবে, বাহাদুরি। খুবই, এটা 3 থেকে 4 বার লিখবে তোমরা খাতায়। পেশা অর্থে ডাক্তার থেকে ডাক্তারি, ডাক্তার থেকে ডাক্তারি, এটা পেশা অর্থে। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় নিচের কোনটি, আবার দেখো এই যে বাহাদুরি। আর ডাক্তার থেকে ডাক্তারি পেশা অর্থে, আর এটা হচ্ছে মালিক অর্থে। চোরা শব্দের আ প্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোনটিতে, চোরা, এটা দেখো অবজ্ঞার্থে, কি হবে, অবজ্ঞার্থে। দর্শনীয়, আমরা চোখ দিয়ে যা কিছু দেখি, অর্থাৎ দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ, কি হবে, দৃশ। আর মনে রাখবা শেষে যদি নিয় থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অনিয়, কি হয়, অনিয়, অর্থাৎ দৃশ্য এর প্রকৃতি হবে দৃশ যোগ অনিয়। আর তোমরা যখন আবার কলেজে উঠবে তখন আরও ডিটেলস তোমাদেরকে পড়ানো হবে, এখন যতটুকু প্রয়োজন ততটুকুই তোমাদেরকে পড়ানো হচ্ছে আর কি। তাহলে দৃশ, দেখো দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে দৃশ, আর যদি শেষে নিয় থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অনিয়। চলিষ্ণু, ওই যে চল বা সহিষ্ণু থাকতে পারে, এখানে সহযোগ ইষ্ণু হবে, খেয়াল করবা। চলিষ্ণু এই শব্দটির মূল শব্দ হচ্ছে, মানে প্রকৃতি হচ্ছে চল, আর এর প্রত্যয় হবে ইষ্ণু। খেয়াল করো এখানে কিন্তু দীর্ঘই আছে, দীর্ঘই হবে না, রস্য হবে, কি হবে, রস্য হবে, রস্যই ই হবে, দীর্ঘই ই হবে না। বৃহদার্থে মানে বড় অর্থে আপত্যয় যুক্ত হয়েছে কোনটি, এটা হচ্ছে ডিঙা থেকে, এই যে ডিঙি থেকে ডিঙা। সৌন্দর্য, সৌন্দর্যের মূল শব্দ কি, সৌন্দর্যের মূল শব্দ হচ্ছে সুন্দর, এই যে এটা। আর বলেছিলাম কি, যদি অন্তর্জয় রেপ থাকে তার প্রত্যয় কি হবে বলো তো, অন্তর্জয় হবে। ঠিক তেমনইভাবে প্রশ্ন আসতে পারে কাব্য এর প্রকৃতি প্রত্যয় কি, তাহলে মনে রাখবা কাব্যের মূল শব্দ হচ্ছে কবি, কাব্যের মূল শব্দ কবি। আর শেষে যদি অন্তর্জয় রে জ ফলা থাকে বা হচ্ছে অন্তর্জয় রেফ থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জা হয়, এটা হবে। তাহলে কাব্যের প্রকৃতি প্রত্যয় হবে কবি যোগ অন্তর্জা। সুন্দর, সৌন্দর্যের প্রকৃতি প্রত্যয় হবে সুন্দর যোগ অন্তর্জা হবে। এবার হচ্ছে আমরা সমাস আলোচনা করব। সমাস আমাদের কত নম্বর পেজে আছে, আমাদের পরবর্তী পরিচ্ছেদে সমাস রয়েছে, এই যে সমাসটা। সমাস আলোচনা করার আগে আমি বেসিকটা আগে আলোচনা করি। দেখো এই সমাসে অনেকেরই সমস্যা, আশা করি যে যতটুকু তোমাদের লাগবে ততটুকু শেখানো হচ্ছে এবং এর বাইরে থেকে আর কিছু পড়া লাগবে না। শুরুতেই সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে পরীক্ষায়, যে সমাসের মাধ্যমে সেটা বাক্য গঠিত হয় নাকি নতুন শব্দ গঠিত হয়, নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক শব্দের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। চলো আমরা একটু বেসিকটা একটু আলোচনা করে আসি। আমি যদি এখানে লিখি সমাস শব্দের অর্থ কি, মিলন। সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ হতে পারে, মূর্ধন্য ন হবে, তারপর হতে পারে মিলন, তারপর হতে পারে এক পদীকরণ। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ এবং কি এক পদীকরণ, এটা সমাস শব্দের অর্থ। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ যে সমাসে মিলন হয় কিসের, বেসিক থেকে আলোচনা করছি। সমাসে মিলন হয় পদের, অর্থাৎ এক পদের সাথে অন্য পদের। সমাসে মিলন হয় হচ্ছে এক পদের সাথে অন্য পদের। এরপর মনে রাখবা সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের, ধ্বনি বা কার, বর্ণের। তাহলে সমাসে মিলন হয় হচ্ছে, এগুলো খাতায় নোট করবা, সমাসে মিলন হয় হচ্ছে পদের, এক পদের সাথে অন্য পদের মিলন হয়, আর সন্ধিতে মিলন হয় ধ্বনি বা বর্ণের। এরপর আর একটু বেসিকে আমরা যাব ধীরে ধীরে। সমাস মূলত কত প্রকার, সেক্ষেত্রে দেখো 4 প্রকার হবে নতুন বোর্ড বই অনুযায়ী, আগে 6 প্রকার ছিল। সমাস করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা দেখো, পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস, এখান থেকে একটা আমার কমন পাবা, পদের প্রাধান্য। খাতায় নোট করে পোস্ট করবা, অবশ্যই আমাকে মেনশন করে জানাবে, কোথাও ভুল ত্রুটি থাকলে আমি সলভ করে দিব।
পদের প্রাধান্যের ভিত্তিতে যে সমাস আছে সেটা দেখো উভয় পদ প্রধান, উভয় পদ, এটা কিন্তু খুবই বেসিক। এটা উভয় পদ প্রধান কোন সমাসে, সেটা হবে দ্বন্দ্ব সমাস, এবং দ্বন্দ্ব সমাস বানানটা গুরুত্বপূর্ণ, উভয় পাশে কিন্তু ব ফলা হবে। আমি যদি লিখি মা বাবা, মা বাবা, দেখো মা পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, উভয় পদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এটা দ্বন্দ্ব সমাস হবে। মা বাবা থাকতে পারে, তারপরে থাকতে পারে দেখো ভাই বোন, বা এটা থাকতে পারে পিতা মাতা থাকতে পারে, পিতা মাতা, এগুলো থাকতে পারে দ্বন্দ্ব সমাস। এরপর আসতে পারে পূর্বপদ প্রধান কোন সমাস, পূর্বপদ, সেটি হচ্ছে দেখো অব্যয়ীভাব সমাস হবে। কি হবে? অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান। এরপর আসতে পারে পরপদ প্রধান কোন সমাস, পরপদ, তিনটা সমাস, একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে কর্মধারায়, একটা হচ্ছে দ্বিগু, একটা কর্মধারায়, আর একটা হচ্ছে তৎপুরুষ। এই তিনটা সমাসের তোমার কি পদ প্রধান বলো তো? পরপদ। কীভাবে মনে রাখবা? আমরা যে কৃত কর্মগুলো করব, ভালো কাজ হতে পারে খারাপ কাজ, তার হিসাব আমরা কোথায় পাবো বলো তো? পরকালে পাবো। অর্থাৎ এই যে কর্মধারয় সমাসের পরপদ প্রধান। আর একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এসেছে তোমাদের পরীক্ষায়, সেটি হচ্ছে তোমার অন্য পদ, অন্য বা তৃতীয় পদ প্রধান কোন সমাস, সেটা হচ্ছে বহুব্রী সমাস। এই বহুব্রী সমাসের পূর্বপদ না পরপদ না, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়। অর্থাৎ পদের প্রাধান্যের ভিত্তিতে উভয় পদ প্রধান কোন সমাস, সেটা দ্বন্দ্ব সমাস হবে। পূর্বপদ অব্যয়ীভাব হবে, পরপদ সেটা দ্বিগু কর্মধারায় তৎপুরুষ হবে। আর পূর্বপদকেও বোঝায় না, পরপদকেও বোঝায় না, আলাদা একটা পদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, অনেক ধান আছে যার, অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তিকে বোঝায়। এটা গেল, এটা তো খাতায় নোট করবেই, একেবারে বেসিক। এরপর আরেকটি অংশ দেখো, তোমাকে যদি বলে সংবাদপত্র, সংবাদপত্র এটা কোন সমাস, তাহলে তোমাকে আগে জানতে হবে সংবাদপত্রের কি কি নামে আমরা ডাকি বা কি কি নাম আছে। দেখো এর নাম হচ্ছে সমস্ত পদ, তারপর হতে পারে সমাসযুক্ত পদ, সমাসযুক্ত পদ, তারপর হতে পারে সমাস নিষ্পন্ন পদ, নিষ্পন্ন পদ, আরেকটা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ। দেখো ম্যাক্সিমাম সবাই জানে, শুধু সমস্ত পদ জানে, কিন্তু এর বাকি দেখো আরও 4টা নাম আছে, টোটাল 4টা নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে সংবাদপত্র কোন সমাস, তাহলে দেখো এর কি কি নাম, একটা হচ্ছে সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। এরপর দেখো এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে সংবাদ বহনকারী, সংবাদ বহনকারী পত্র। এটার কি কি নাম আছে খেয়াল করো, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য, বা আরেকটার নাম আছে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বা কি হবে বলতো? সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বা কি হবে? সমাস বাক্য। এই ব্যাস বাক্যের প্রথম যে পদটা থাকে, প্রথম পদ, তার নাম হচ্ছে পূর্বপদ। কি বলতো? প্রথম যে পদটি থাকে তার নাম হচ্ছে পূর্বপদ। শেষে যেটা থাকে তার নাম হচ্ছে পরপদ। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, পরপদ বা উত্তরপদ। প্রতিটা তথ্যই গুরুত্বপূর্ণ। আর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মধ্যপদ। কি নাম? মধ্যপদ। আগে বেসিকটা আলোচনা করে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। প্রশ্ন আসতে পারে, বিগত বছরে এসেছে যে এটার নাম কি, তাহলে দেখো সমস্ত পদ, এটা সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে। এটি সমস্ত পদের, এটা হচ্ছে ব্যাস বাক্য। এর ব্যাস বাক্যের আরেক নাম আছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর সমস্ত পদের পরের পদটিকে কি বলা হয়? পরপদ বা আরেকটা নাম উত্তরপদ। প্রথম যেটা থাকে ব্যাস বাক্যের তার নামটা হচ্ছে পূর্বপদ, মাঝে যেটা থাকে তার নাম হচ্ছে মধ্যপদ।
এ হচ্ছে বেসিক, মোটামুটি এগুলো তোমাকে জানতে হবে। এবার হচ্ছে আমি মূল বই থেকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আলোচনা করব। এটা অবশ্যই খাতায় নোট করবা, সমস্যা হলে আমাকে জানাবে। বলেছে দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2 নম্বর বাক্য হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে যে পরীক্ষা সময়ের যে নিয়ন্ত্রক এবং সময় সংক্রান্ত সূচি, এগুলো একটু আগে আলোচনা করলাম আর কি। অর্থাৎ এটা হচ্ছে কি, এই যে প্রক্রিয়ার নাম হচ্ছে সমাস, সংক্ষিপ্ত আকারে যেটা লিখেছি স্কুল কলেজ এটা। আর সমাসবদ্ধ শব্দকে কি বলা হয়? সমস্ত পদ। এটা গুরুত্বপূর্ণ। এরপর যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বলে। কি বলা হয়? ব্যাস বাক্য বলা হয়। অর্থাৎ যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেটাকে ব্যাস বাক্য বলা হয়। যেটা আমরা লিখলাম দেখো, এই যে এটা হচ্ছে যেসব শব্দ দিয়ে আমরা সমস্ত পদকে ব্যাখ্যা করি সেটাকে ব্যাস বাক্য বলা হয়। এর আরেক নাম বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এরপর দেখো এখানে বলেছে সমাস মূলত 4 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্বন্দ্ব, একটা কর্মধারয়, একটা তৎপুরুষ, একটা হচ্ছে বহুব্রীহি। এটা আসবে কোনো না কোনো বোর্ডে, তোমরা কমন পাবা। এবার শুরুতে দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা দেখো উভয় পাশে ব ফলা আছে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমি একটু আগে যেটা লিখে দিয়েছিলাম এটা গুরুত্বপূর্ণ, আসবে, স্টার চিহ্ন দিয়ে রাখছি, তার মানে এগুলো গুরুত্ব সহকারে পড়বা। পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন সোনা রূপা, সোনা ও রূপা। এবং দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কী কী থাকতে পারে দেখো, ব্যাস বাক্যের মধ্যে থাকতে পারে এবং থাকতে পারে, ও থাকতে পারে, তারপর আর একটা হচ্ছে হাইফেন। অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসের যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, এবং, ও, আর, হাইফেন, এগুলো। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত বা অনুরূপ শব্দের সংযোগ ঘটে। যেমন আমরা এখানে দেখতে পাই, এটাই বিগত বছরে এসেছে যে মা বাবা কোন সমাস। তাহলে দেখো মা এটা পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। এর ব্যাস বাক্যে দেখো আমি আগেই বলেছি যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং, ও, আর, হাইফেন এগুলো থাকতে পারে। স্বর্গ নরক, স্বর্গ কি হবে? নরক হবে। জমা খরচ, তবে হাত পা, 19-20, ঝড় বৃষ্টি, উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। ও বাইরের থেকে আসবে না, এখান থেকে আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার স্বর্গ নরক, জমা খরচ, মা বাবা, তারপর হচ্ছে দেখো ভালো মন্দ। তাহলে এগুলো কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। কি হবে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দেখো যেখানে বিভক্তি লোপ পায় না, বিভক্তি কোনগুলো এটা তোমাকে আগে জানতে হবে। বিভক্তি কোনগুলো? যেমন প্রথমা, এখানে কোনো বিভক্তি নাই, অর্থাৎ এটা শূন্য হবে। দ্বিতীয়া বিভক্তি কোনগুলো? দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, ব্যাপিয়া, ব্যাপিয়া। আমি যদি এখানে লিখি যে পথ, পথের সাথে এই বিভক্তি যুক্ত হয়ে সেটা কি হচ্ছে বলো তো? পথে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার কি বলো তো? বিভক্তি। যে পথে, এখানে কোন বিভক্তি আছে? এই বিভক্তি। এরপরে দেখো তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি কোনগুলো? কে, তারপরে দেখো রে, জন্য, নিমিত্ত। কে, রে, জন্য, নিমিত্ত, এটা হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি খেয়াল করো তো। তোমার মনে প্রশ্ন হতে পারে যে দ্বিতীয়ার মধ্যেও কে রে আছে, চতুর্থীর মধ্যে কে রে আছে, কিভাবে আমরা পার্থক্য করব? মনে রাখবা এই কে, এখানে রে, দ্বিতীয় বিভক্তি দ্বারা এই কে দ্বারা কাজ করা বোঝায়, সাধারণত কাজ করা বোঝায়। আর চতুর্থী বিভক্তি দ্বারা এটা কি কি বোঝায়? দান বোঝাতে পারে, সেবা বোঝাতে পারে, দান, সেবা, ভক্তি বোঝাতে পারে। দান, সেবাও কি বোঝাতে পারে? ভক্তি। এই তিনটা। এরপরে দেখো পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কোনগুলো? সেটা হচ্ছে সম্পর্ক মাইনাস বোঝায় সাধারণত। হতে, থেকে, চেয়ে। হতে, থেকে, চেয়ে, এটা পঞ্চমী বিভক্তি। তারপরে খেয়াল করো ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? যেমন র, এর, র বা এর, এটা হচ্ছে ষষ্ঠী। আর সপ্তমী কোনগুলো? সপ্তমী হচ্ছে এ, অন্তস্থা অ, তে, এটা হচ্ছে তোমার সপ্তমী বিভক্তি। এগুলো খাতায় নোট করে রাখবা, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি।
তাহলে মনে রাখবা যেখানে এই বিভক্তি লোপ পায় না তার নাম হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। যেমন প্রশ্ন থাকবে হাতে কলমে, খেয়াল করো তো, এই যে হাত, হাত যোগ এখানে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে দেখো এ, কি হচ্ছে হাতে, হাতে ও কলমে, চোখে ও মুখে, চলনে বলনে, তারপর হতে পারে পথে ঘাটে, পথে ঘাটে, তারপর হতে থাকতে পারে দেখো জলে স্থলে, জলে স্থলে, তারপর থাকতে পারে মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, এগুলো সব হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ যেখানে বিভক্তি লোপ পাবে না। আর এই সমস্যাবান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে, দুই বা তার অধিক হতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে সাহেব বিবি গোলাম কোন সমাস, তাহলে ব্যাস বাক্য হবে সাহেব বিবি ও গোলাম। চোখ নাক কান, তারপর হতে পারে স্বর্গ মর্ত পাতাল, তেল নুন ও লাকড়ি, তেল নুন ও লাকড়ি, তিনটা পদ আছে, অর্থাৎ এটি হবে তোমার বহুপদী দ্বন্দ্ব সমাস, মানে এক দুইয়ের অধিক পদ থাকবে। এবার দেখো কর্মধারয় সমাস, এটি গুরুত্বপূর্ণ, যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, আমি লিখে দিয়েছিলাম দেখো, এই যে পদের প্রাধান্যের ভিত্তিতে পরপদ, কর্মধারয় সমাসের কোন পদ প্রধান, পরপদের অর্থের প্রাধান্য পায়। সবগুলো খাতায় নোট করবা যেগুলো আমি লিখে দিয়েছি। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তা হচ্ছে কর্মধারয় সমাস, এবং মনে রাখবা দ্বন্দ্ব সমাসে যেমন ব্যাসবাক্যের মধ্যে এবং ও আর হাইফেন ছিল, আর এই কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে তোমার যে থাকতে পারে, যে সে, তারপর হচ্ছে যিনি তিনি, যিনি তিনি, এইগুলো থাকতে পারে, থাকবে আর কি। যেমন কাঁচা মিঠা, এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য কী হচ্ছে কাঁচা, যা কাঁচা তাই মিঠা। গোলাপ ফুল, এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে গোলাপ নামের ফুল বা গোলাপ নামের যে ফুল, এটা থাকতে পারে। এই যে দেখো বলতে না বলতেই কিছু কিছু কর্মধারায় সমাসের ব্যাস তোমার সমস্যমান পদে যে যোজক থাকে, যোজক মানে যে যুক্ত করার কাজ করে। প্রশ্ন আসতে পারে খাস জমি, এটার ব্যাসবাক্য কি, খাস যে জমি। তারপরে দেখো এই যে শান্তশিষ্ট, যে শান্ত সে শিষ্ট, চালাক চতুর অনেকবার এসেছে, স্টার চিহ্ন দিয়ে রাখলাম, যে চালাক সে চতুর। এরপর আসতে পারে জজ সাহেব, জজ সাহেব এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। এটা কোন সমাস, এটি হচ্ছে কর্মধারয় সমাস। তারপর কিছু কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, যেমন তাকে দ্বিগু কর্মধারয় সমাস বলে, যেমন ত্রিফলা, ত্রিফলা এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য হবে তিন ফলের সমাহার। তাহলে মনে রাখবে দ্বিগু সমাসের প্রথমে কি থাকে সংখ্যা, শেষে থাকে সমাহার ব্যাসবাক্যের। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। আরও অনেক উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ আছে, যেমন শতাব্দী, শতাব্দী এটা হচ্ছে তোমার দ্বিগু সমাস, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। আরও আছে সপ্তাহ, সপ্ত অহের সমাহার, কী হবে বলো তো, সপ্ত অহ, অহ মানে দিন, 7 দিনের সমাহার। তারপর আসতে পারে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, পঞ্চনদের সমাহার। তারপর থাকতে পারে 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। তারপর আসতে পারে নবরত্ন, নবরত্নের সমাহার, অর্থাৎ যেটা প্রথমে সংখ্যা থাকবে আর ব্যাসবাক্যের প্রথমে সংখ্যা পরে শেষে সমাহার, সেটা হচ্ছে তোমার দ্বিগু সমাস হবে। কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, এগুলোকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন গতবার এসেছে ঘি ভাত, তাহলে ঘি মাখানো ভাত, দেখো মাখানো এই মধ্যপদটা কিন্তু লোপ পেয়েছে, অর্থাৎ এটা কী হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, দেখো আশ্রিত এই শব্দটি, অর্থাৎ ঘর হচ্ছে পূর্বপদ, জামাই হচ্ছে পরপদ বা উত্তরপদ, আর মাঝে যেই পদটা থাকে সেটা মধ্যপদ। যদি মধ্যপদ লোপ পায় তখন তার নাম হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বিজয় পতাকা, এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য বিজয় নির্দেশক পতাকা, দেখো নির্দেশকটা লোপ পেয়েছে। ঠিক তেমনইভাবে থাকতে পারে যে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য কী হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী। গতবার এই মধ্য পদলিপি কর্মধারয় সমাস থেকে 2টা প্রশ্ন এসেছে, ঘি ভাত আর একটা ছিল হাত ঘড়ি, দেখো হাতে পরা হয় যে ঘড়ি, এই হচ্ছে কর্মধারয় সমাস, অর্থাৎ এর উদাহরণের বাইরে থেকে কিন্তু আসবে না। এরপরে তারপরটা দেখো যার সঙ্গে তুলনা করা হয়, এটা বিগত বছরের প্রশ্ন, যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান,
যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। উপমান মানে কি বলতো? সত্য। এখানে বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে উপমান কর্মধারায়, সংক্ষেপে লিখছি। একটা হচ্ছে উপমিত, উপমিত কর্মধারায়। একটা হচ্ছে রূপক কর্মধারায়, রূপক, রূপক কর্মধারয়। খুব ভালোভাবে বুঝবা। উপমান, মান মান হচ্ছে সত্য। মনে রাখবা এখানে যে ব্যাস বাক্যটা থাকবে সে ব্যাস বাক্য হচ্ছে সত্য বোঝাবে, সত্য বোঝাবে। এরপরে বাস্তব তুলনা, বাস্তব তুলনা বোঝাবে। আরেকটা আছে যে তোমার মাঝে ন্যায় থাকে। মাঝে কি বসবে বলো তো? ন্যায়। আমি যদি এখানে একটা উদাহরণ লিখি আরও সহজে বুঝতে পারবে তোমরা। প্রশ্ন আসতে পারে তুষার, তুষার ধবল। একটা করে উদাহরণ দিচ্ছি আমি, আর বই বাকি তো অনেকগুলো আছে। প্রশ্ন আসতে পারে যে তুষার ধবল এটা কোন সমাস? খুব ভালোভাবে খেয়াল করো। এখানে এই তুষারটা হচ্ছে পূর্বপদ। তুষারটা কি বলো তো? তুষার হচ্ছে পূর্বপদ আর ধবল হচ্ছে পরপদ। আচ্ছা, তুষার মানে কি? বরফ। বরফ কোন রঙের হয়? পিঙ্ক কালার? না, বরফ হয় হচ্ছে তোমার এই যে সাদা। তুষার মানে এখানে বরফ, বরফ সাদা, আর ধবল মানেও সাদা। তাহলে দেখো এখানে পূর্বপদের অর্থ সাদা, পরপদের অর্থ সাদা। তাহলে সমজাতীয়, সমজাতীয় জিনিসের মধ্যে যখন তুলনা করা বোঝায় সেই তুলনাটা কী হবে বলো তো? বাস্তব তুলনা হবে। আর ব্যাসবাক্য সত্য। এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে তুষারের ন্যায় ধবল। কি হবে? তুষারের ন্যায় ধবল। দেখো মাঝে কি থাকছে? ন্যায় থাকছে। অর্থাৎ এটি হবে কি? উপমান কর্মধারায় হবে। কি হবে? উপমান। অর্থাৎ মান মানে কি? ব্যাসবাক্য সত্য বোঝাবে। যেমন এখানে উদাহরণ আছে, দেখো কাজল কালো। পূর্বপদ হচ্ছে কাজল, পরপদ হচ্ছে কালো। দেখো তো কাজলের রং সাধারণত কী হয়? কালো হয়। আর এই পাশে তো কালো আছেই, তাহলে কাজলের মতো কালো। এখানে ন্যায় বা মতো থাকবে। মনে রাখবা ব্যাসবাক্য এখানে কি থাকবে? ন্যায় বা মতো থাকবে, যে কোনো একটা। ঠিক তেমনইভাবে এখানে রয়েছে শশ ব্যস্ত, শশ শশের মতো ব্যস্ত। অর্থাৎ এই দুইটা উদাহরণ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমাসে সাধারণত এই সমাসে পরপদ মানে পরের পদটা সাধারণত কী হয়? বিশেষণ হয়। প্রশ্ন আসতে পারে যে উপমান কর্মধারয় সমাসে পরের পদটা, যেমন কালো, কালো হচ্ছে দেখো বিশেষণ। অর্থাৎ কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ যদি বোঝায় তখন তাকে সেটাকে বিশেষণ বলে। এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবে যে যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, 7 স্টার। তাহলে যার সঙ্গে, সঙ্গে উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। যেমন পুরুষ সিংহ, সিংহ পুরুষ আছে, পদ্ম আঁখি আছে, চন্দ্রমুখ আছে। এটা আমরা এখানে বুঝি। দেখো যেটা দ্বারা তোমার এই যে উপমিত, আমরা এই যে MYTH ইংরেজিতে পড়েছো হয়তো বা তোমরা। মিথ মানে পৌরাণিক কাহিনী, এর মধ্যে কিন্তু মিথ্যা থাকে। মনে রাখবা উপমিতটা কী হবে? ব্যাসবাক্য মিথ্যা হবে। ব্যাসবাক্য কী হবে? মিথ্যা। এবং এই তুলনাটা হবে অবাস্তব তুলনা। তুলনাটা কী হবে বলো তো? অবাস্তব তুলনা হবে, অবাস্তব তুলনা। আর এই ন্যায় বা মতো শেষে থাকবে। শেষে কি থাকবে বলো তো? যে ন্যায় বা মতো, এটা হচ্ছে শেষে থাকবে। আমি যদি কয়েকটা উদাহরণ দিই আরও বেশি ক্লিয়ার হবে তোমরা। যেমন বলা হয় যদি যে কর পল্লব, কর পল্লব, খেয়াল করো তো। কর হচ্ছে তোমার পূর্বপদ আর পল্লব হচ্ছে পরপদ। এই কর মানে কিন্তু ট্যাক্স না, এই কর মানে হচ্ছে বাহু বা হাত। তাহলে পূর্বপদের অর্থ হচ্ছে হাত বা বাহু, আর পরপদের অর্থ হচ্ছে লতাপাতা। আচ্ছা, তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, বলো তো হাত আর লতাপাতা কি এক জিনিস? তুমি উত্তর দিবে না। তাহলে দেখো তো এটা সমজাতীয় নাকি অসমজাতীয়? পূর্বপদ আর পরপদ কি এক জিনিস? না। তাহলে এটা কি হবে? যেহেতু অবাস্তব বোঝাচ্ছে, বাস্তব তুলনা না, এখানে উপমিত হবে। মিথ মানে মিথ্যা। তাহলে এই কর পল্লব সমস্ত পদ, এর ব্যাসবাক্য হবে কর পল্লবের ন্যায়। কি হবে? কর পল্লবের ন্যায় হবে। ঠিক তেমনইভাবে থাকতে পারে ফুলকুমারী। ফুলকুমারী এটা কোন সমাস? একই রকম ফুল আর কুমারী মানে যে মেয়ের এখনো বিয়ে হয়নি। তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, বলো তো ফুল আর একটা মানুষ কি এক জিনিস? তুমি
তুমি উত্তর দিবে না। তাহলে দেখো যেহেতু না, সেজন্য এটা কী হবে? উপমিত হবে। মিত মানে কি? মিথ্যা, অবাস্তব কল্পনা বোঝাবে। যেমন এখানে দেখো সিংহ পুরুষ, প্রশ্ন আসতে পারে সিংহ পুরুষ এটা কোন সমাস? আচ্ছা আমি যদি প্রশ্ন করি একটা সিংহ আর একটা পুরুষ কি এক জিনিস? তোমার উত্তর হবে না। পদ্ম আখি, আখি মানে তো দেখো চোখ, এক জিনিস না। এই পদ্ম আর আখি। চন্দ্রমুখ, চাঁদ আর মুখ কি এক জিনিস? না। অনেকেই এটা ফেসবুকে সীমাবদ্ধ যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, দেখো ওইখানেই সীমাবদ্ধ, বাস্তবে এটা না। তাহলে খেয়াল করো, এই যে চন্দ্রমুখ, চাঁদ আর মুখ কিন্তু এক জিনিস না। তাহলে এটা কী হবে? উপমিত হবে। মুখ চন্দ্রের ন্যায় হবে, মুখ চন্দ্রের ন্যায়। এরপরটা দেখো, কিছু কর্মধারয় সমাসের উপমেয় পদের সাথে অপমান পদের অভেদ কল্পনা, খুবই গুরুত্বপূর্ণ অভেদ কল্পনা। গতবার এই দুইটা এসেছে, বিষাদ সিন্ধু আর মন মাঝি। এটা আমি আরও খুব সহজে কিভাবে মনে রাখতে পারবা তার শর্টকাট টেকনিক দিচ্ছি, দেখো। পূর্বপদ অদৃশ্যমান, এই রূপক কর্মধারয় সমাসের এগুলো খাতায় নোট করবা। পূর্বপদ অদৃশ্যমান মানে দেখা যায় না। পূর্বপদ অদৃশ্যমান যোগ মাঝে থাকবে হচ্ছে রূপ। পরপদ দৃশ্যমান, পরপদ কি হবে? এত ভেঙে ভেঙে তোমাদেরকে আগে হয়তোবা কেউ এভাবে পড়ায়নি, তোমাদের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে পড়াচ্ছে, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন যাতে উত্তর করতে পারবে। এবং কলেজে তোমরা অ্যাটলিস্ট যা যা লাগবে সব আগের থেকে জেনে যাচ্ছ। দেখো এই যে রূপক কর্মধারয় সমাস, পূর্বপদ কী হবে? অদৃশ্যমান। আমি যদি উদাহরণ লিখি, মন মাঝি, এটা আসতে পারে পরীক্ষায়, কারণ দেখো একটা ভাইরাল গানও কিন্তু আছে, মন মাঝি খবরদার আমার তরি ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে খেয়াল করো, মন হচ্ছে পূর্বপদ, মাঝি হচ্ছে পরপদ। আচ্ছা আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, মন কি দেখা যায়? উত্তর হবে না। মাঝি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে দেখো পূর্বপদকে আমরা দেখতে পাই না, মনকে দেখা যায় না। আর মাঝিকে দেখা যায়, দৃশ্যমান, মাঝে থাকবে রূপ। তাহলে মন মাঝি এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কী হবে? মন রূপ মাঝি হবে। কী হবে? মন রূপ মাঝি। এটি হবে রূপক কর্মধারয় সমাস। কী হবে? রূপক কর্মধারয় সমাস। ঠিক তেমনইভাবে থাকতে পারে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখো বিষাদ মানে দুঃখ কষ্ট, দেখা যায় না। সিন্ধু নদ কিন্তু দেখা যায়। তাহলে পূর্বপদ দেখা যাবে না, পরপদ দেখা যাবে। এটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটা খাতায় নোট করবা, সেটাই বলা হয়েছে এখানে। এবার তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস মানে কি? পূর্বপদে যদি বিভক্তি লোপ পায়, কি বললাম? পূর্বপদ থেকে যদি বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হয়। পূর্বপদে বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ সমাস। এখন বিভক্তি কোনগুলো আমি কিন্তু আগের থেকেই লিখে দিয়েছি তোমাদের। ওই যে প্রথমা সেটা শূন্য হবে, দ্বিতীয়া বিভক্তি কে রে ব্যাপিয়া, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ের, সপ্তমী হবে এ অতে। অর্থাৎ এগুলো বিভক্তি। অর্থাৎ পূর্বপদ থেকে যদি বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? তৎপুরুষ সমাস। এই যে সন্নিহিত বিভক্তি বা সন্নিহিত উপসর্গ অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এবং এই তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, খুবই গুরুত্বপূর্ণ। পরপদ প্রশ্ন আসতে পারে যে দক্ষ প্রাপ্ত, ছেলে ভুলানো, তারপর আসতে পারে দেখো এই যে গাছ পাকা, অকালে মৃত্যু, এগুলো তোমার কি বলো তো? তোমার হচ্ছে তৎপুরুষ সমাস হবে। এখানে প্রকারভেদ আছে তোমার আলাদা আলাদা, যেমন রাজপথ, রাজপথ এটা হচ্ছে পথের রাজা, এটা ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। তারপরে সন্নিহিত অনুসর্গ লোপে তৎপুরুষ সমাস হয়, যেমন মনে রাখবা তোমার দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, যেমন মধু মাখা, মধু দিয়ে মাখা। তারপরে আসতে পারে মন গড়া, মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া, এগুলো হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। এরপরে বিয়ে পাগলা, কে কে? বিয়ের জন্য পাগলা, তাহলে আমরা জানি কে রে জন্য, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ হবে। কি হবে? চতুর্থী তৎপুরুষ। একটু আগে আমরা দেখলাম চতুর্থী বিভক্তি কোনগুলো, এই যে দেখো কে রে জন্য নিমিত্ত। তাহলে প্রশ্ন ছিল সমস্ত পদ বিয়ে পাগলা, এর ব্যাস বাক্য কি হবে? বিয়ের জন্য পাগলা। কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এগুলোকে তৎপুরুষ সমাসের অলুক তৎপুরুষ বলে। প্রশ্ন আসতে পারে গরুর গাড়ি, এটা কোন ধরনের সমাস? সেটা অলুক তৎপুরুষ। অলুক মানে যেখানে বিভক্তি লোপ পাবে না। তেলে ভাজা, দেখো তেলে ভাজা এটাই সমস্ত পদ, এর ব্যাস বাক্য যা আছে সমস্ত পদ সেটাই হবে ব্যাস বাক্য। তেলে ভাজা, জাস্ট মাঝে স্পেস, তৎপুরুষ সমাস হবে, অলুক তৎপুরুষ।
বহুব্রীহি সমাস থেকে যেই প্রশ্নটা সব থেকে এযাবৎকালে এসেছে যে কোন সমাসে তৃতীয় পদের অর্থে প্রাধান্য পায়, মনে রাখবা যে সমাসে পূর্বপদ বা পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থ বোঝায় তখন সেটাকে বহুব্রীহি সমাস বলে। এই বহুব্রীহি নিজেই হচ্ছে বহুব্রীহি সমাস। কেন জানো? বহুব্রীহি, বহু মানে অনেক, আর ব্রীহি মানে ধান। অনেকও বোঝায় না, ধান কেউ বোঝায় না। কাকে বোঝায়? যার অনেক ধান আছে তাকে বোঝায়। যেমন বউ ভাত, এটি কোন সমাস? দেখো, বউ দ্বারা বউকেও বোঝায়, বউ ভাত দ্বারা বউকেও বোঝায় না, ভাতকেও বোঝায় না। কাকে বোঝায়? একটা অনুষ্ঠানকে বোঝায়। তাহলে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য পাবে না, আলাদা একটা পদের প্রাধান্য পাবে, তাকে বলা হয় এই বহুব্রীহি সমাস। লাঠা লাঠি এগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই যে লাঠা লাঠি, তারপর আসতে পারে কানাকানি, লাঠালাঠি কানাকানি, তারপর হচ্ছে তোমার চুলাচুলি, ঘুষাঘুষি গুতাগুতি, এগুলো সব হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি। কী হবে? খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে। ব্যতিহার বহুব্রীহি। নিউটনের তৃতীয় সূত্র তো তোমরা সবাই জানো, প্রত্যেক ক্রিয়ার একটা কী থাকে? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। তোমার বন্ধু তোমাকে একটা মানে ঘুষি দিল, তুমি কি করবা? তুমি কি তার মাথায় হাত বুলিয়ে দিবা? না, তুমি তাকে একটা বসাই দিবা, তাই না? তোমার বান্ধবী তোমার চুল টেনে ধরলো, তুমি কি করবা? তুমিও তার চুল টেনে ধরবা। এটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। অর্থাৎ লাঠিতে লাঠিতে যে লড়াই, কানে কানে যে কথা, চুলে চুলে যে লড়াই, এগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি হবে। অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায়। পারস্পরিক কি বোঝায়? ক্রিয়া প্রতিক্রিয়া। এখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, আমি খুবই গুরুত্ব সহকারে যেগুলো গুরুত্বপূর্ণ হাইলাইট করে দিচ্ছি। দেখো, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে, বিশেষ্য হচ্ছে নাউন আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ বোঝায়, তাকে বলা হয় সমান আধিকরণ। গতবার এটা এসেছে যে পূর্বপদ প্রথম পদটা তোমার বিশেষণ আর পরের পদটা যদি নাম বিশেষ্য বোঝায় তার নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। কয়েকবার পড়বা এগুলো। যেমন এক গুয়ে অর্থাৎ এক গোজার, এবার লাল লাল পেরে অর্থাৎ লাল পাড় যে শাড়ির, অর্থাৎ এগুলো কি হবে? সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, মানে কখনো ক্রিয়া বিশেষ্য হতে পারে। যেমন গোপ খেজুরে, এটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য হচ্ছে গোপ গোফে খেজুর যার। অর্থাৎ পূর্বপদ ও পরপদ দুইটাই কি? বিশেষ্য। অর্থাৎ এটি কি হবে তোমার? এটি হচ্ছে তোমার ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে বলা হয় পদলোপী বহুব্রীহি। যেমন এটা আমরা অনেকবার শুনেছি, হাতে খড়ি, এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো এখানে হাতে খড়ির মধ্য থেকে শুধু হাতে আর খড়ি আছে, বাকিগুলো দেখো অনেকগুলো পদ লোপ পেয়েছে। তাহলে যেখান থেকে এক বা একাধিক পদ লোপ পাবে সেখানে তার নাম হচ্ছে পদলোপী বহুব্রীহি। চিরণ দাঁতি, এটি সমস্ত পদের ব্যাসবাক্য হবে। দেখো চিরুনির মতো দাঁত যার, কি হবে এটা তোমার? এটি হবে পদলোপী বহুব্রীহি হবে, পদলোপী। ঘ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, আমি এখানে 7 স্টার দিয়ে রাখছি। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা সেটা কানাকানি। এবং এটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে শুরুতে আ থাকবে, পরে হচ্ছে কি থাকবে? রস্বই থাকবে। দেখো কানা, এখানে আকার আছে, কানি, এটা কি আছে বলো তো? রস্বইকার আছে। তাহলে প্রথমে হচ্ছে আকার, পরে রস্বইকার, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি এবং এটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থে ব্যবহৃত হয়। ও নম্বরটা দেখো, যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্ব পদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে। যেমন গায়ে পড়া, দেখো এখানে এই বিভক্তিটা অক্ষুণ্ণ আছে, লোপ পায়নি। কানে খাটো, কানে, এই বিভক্তিটা অক্ষুণ্ণ আছে, লোপ পায়নি। যেখানে লোপ পাবে না সেটা হবে অলুক, হবে অলুক। তারপরটা এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই স্লাইডে তোমার হচ্ছে এই ঘ নম্বর আর চ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। যেমন চতুর্ভুজ, এটি কি হবে? চতুর্ভুজ, কিন্তু আবার দ্বিগু সমাস দিও না। চার ভুজ যে ক্ষেত্রের, সে তার, তিন তার যে যন্ত্রের, এটা কি হবে তোমার? সংখ্যাবাচক বহুব্রীহি হবে। কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। অধ্যায় শেষে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। শুরুতে দেখো, সমাসের মাধ্যমে গঠিত হয় কি?
সেটা হবে নতুন শব্দ হবে। কী হবে? নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে কি বলা হয়? সেটি হচ্ছে দেখো তোমার সমস্ত পদ বলা হয়। কি বলা হয়? সমস্ত পদ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? আমরা একটু আগে কিন্তু পড়েছি যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যটা কাকে ব্যাখ্যা করে? সমস্ত পদকে ব্যাখ্যা করে। কাকে? সমস্ত পদ। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি এটা কোন পদ? সেটি হচ্ছে সমস্ত পদ হবে। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কয় প্রকার? 4 প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থে প্রাধান্য পাবে ব্যাস বাক্যে এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, হাইফেনও থাকতে পারে। দেখো 9-6 এখানে মাঝে কি আছে? হাইফেন। কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? সেক্ষেত্রে দেখো এই যে হাতে খড়ি, হাত ঘড়ি আছে, হাত ঘড়ি। নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক আছে? যে যোজক। বেগুন ভাজা যে বেগুন। কী হবে বলো তো? এর ব্যাস বাক্য হবে ভাজা যে বেগুন। অর্থাৎ এটি সমস্ত পদ বেগুন ভাজা, এর ব্যাস বাক্য হচ্ছে ভাজা যে বেগুন। মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? মধ্যপদ লোপ পাবে, সেটি হচ্ছে কি? এই যে ঘি ভাত। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উপমিত, মিত মানে হচ্ছে মিথ্যা। চাঁদ মুখ, চাঁদের মধুমুখ। চাঁদ আর মুখ কখনো এক জিনিস না। পূর্বপদ ও পরপদ যদি তোমার সমজাতীয় না হয় তখন সেটা কি হবে? উপমিত। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে যার সঙ্গে তুলনা করা হয় উপমেয়, যার সাথে তুলনা সেটা উপমান। অভেদ কল্পনায় যদি বোঝায় মন মাঝি হবে। মন দেখা যায় না, মাঝিকে দেখা যায়। মন মাঝি সমস্ত পদের ব্যাস বাক্য হবে মন রূপ মাঝি হবে। কী হবে? মন রূপ মাঝি। তারপরে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? দেখো এখানে এই যে ছেলে ভুলানো আছে, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো। ছেলে কি হবে? ভুলানো। কোন সমাসে? তারপরে বলেছে নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ। দেখো তৎপুরুষ সমাস মানে কি? যেখানে বিভক্তি লোপ পাবে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাইলে তাকে কি বলা হয়? তৎপুরুষ সমাস বলা হয়। তৎপুরুষ সমাস বলা হয়। তাহলে এখানে যে গরু গাড়ি সমস্ত পদের ব্যাস বাক্য হবে গরুর গাড়ি হবে। যে সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটা পদের অর্থ বোঝাবে সেটা বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি। বহু ধান আছে যার। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তখন তাকে কি বলা হয়? এই যে দেখো সংখ্যাবাচক কি আছে এখানে? যেখানে বিভক্তি লোপ পাবে না মানে অক্ষুণ্ণ থাকবে সেটা তোমার অলুক হবে। কি হবে? অলুক বহুব্রীহি হবে। অলুক বহুব্রীহি হবে। অলুক বহুব্রীহি। এসে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন গেল। এবার এর পাশাপাশি দেখো আমরা যে প্রশ্নগুলো ছিল সেটা আলোচনা করব। যার সাথে তুলনা করা হয়, যার সাথে, তাকে কি বলা হয়? এই যে আমরা একটু আগেই কিন্তু পড়লাম উপমান এবং উপমিতর মধ্যে, এই যে দেখো যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান হবে। আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা বললেই সেটা কি হবে? এই যে তোমার রূপক কর্মধারায় সমাস বিষাদ সিন্ধু। রূপক কর্মধারায় সমাস হবে। যে কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় সেটা বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি সমাস। বিজয় পতাকা কোন কর্মধারায় সমাসের উদাহরণ? বিজয় সূচক পতাকা। তাহলে মধ্যপদ যদি লোপ পায় তখন তার নাম হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরেরটা দেখো সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বলে। পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। আমি কিন্তু শুরুতে বেসিক পড়িয়ে এসেছি। পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। সমাসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শব্দ গঠন করে। কি করে? আর যদি এর অর্থ বলতো তাহলে সংক্ষেপণ হতো, আর এটা শব্দ গঠন করে। মুখ চন্দ্রের ন্যায় কোন কর্মধারায় সমাসের উদাহরণ? সেটা হচ্ছে উপমিত। মুখ চন্দ্রের ন্যায়। মুখ আর চন্দ্র এক জিনিস না। যদি তোমার মিথ্যা বোঝায়, অবাস্তব কল্পনা বোঝায় তখন সেটা উপমিত হবে। পরেরটা নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা, আর শেষে থাকবে সমাহার। ব্যাস বাক্যে প্রথমে সংখ্যা থাকবে,
পরে থাকবে সমাহার, সেটা দ্বিগু সমাস। চৌরাস্তা, চার রাস্তার সমাহার, চার ব্র্যাকেটে তুমি চৌ লিখতে পারো, রাস্তার সমাহার, সেটি হচ্ছে দ্বিগু সমাস হবে, দ্বিগু সমাস। ত্রিফলা কোন সমাসের উদাহরণ? তিন ফলার সমাহার, ত্রিফলার সমাহার, এটা কি হবে তোমার এই যে দ্বিগু সমাসের মধ্যে যাবে। কানে কানে যে কথা, কানা কানি, ব্যতিহার বহুব্রীহি, কি হবে? ব্যতিহার। শুধু বহুব্রীহি থাকলে সেটা উত্তর হবে, ব্যতিহার থাকলে তো কোনো কথাই নাই। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাবে। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে তাকে কি বলা হয়? একটু আগেই পড়লাম আমরা, পূর্বপদ কি দেখো? বিশেষণ, আর পরেরটা বিশেষ্য। এই যে পূর্বপদ বিশেষণ, খেয়াল করো, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে তাকে বলা হয় সমানাধিকরণ বলা হয়। কি বলা হয়? পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি। রাজপথ এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে পথের রাজা, রাজার পথ না কিন্তু, পথের রাজা। তারপর থাকতে পারে রাজহাঁস, রাজহাঁস এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে হাঁসের রাজা, অর্থাৎ এটা তৎপুরুষ সমাস হবে, ষষ্ঠী তৎপুরুষ হবে, ষষ্ঠী তৎপুরুষ। হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, এটা হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি হবে। এর পাশাপাশি আর কয়েকটা জেনে রাখো। বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, এটি হচ্ছে তোমার কি হবে? বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ হবে, কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। তারপর আছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, গণের অভ্যুত্থান, এটাও ষষ্ঠী তৎপুরুষ হবে। আর এটা আছে দেখো ক্ষমতাচ্যুত, ক্ষমতা হতে চ্যুত, এটা পঞ্চমী তৎপুরুষ হবে, পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এগুলো জেনে রাখো, যদি একটু কঠিন টাইপের দেয় এগুলো আসতে পারে। সমাস নিষ্পন্ন পত্রের নাম কি? সেটা হচ্ছে সমস্ত পদ হবে, আমি শুরুতে লিখে দিয়েছিলাম। সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, সমাসযুক্ত পদ। সমাস মূলত কয় প্রকার? চার প্রকার হবে, চার, নতুন বোর্ড বই অনুযায়ী। কোনটি পরপদ প্রধান? পরপদ প্রধান তিনটা সমাস, একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে কর্মধারয়, একটা হচ্ছে তৎপুরুষ। এই তিনটা সমাসের পরপদ প্রধান। তাহলে এখানে কি আছে দেখো? কর্মধারয়। মুখচন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাসের উদাহরণ? উপমিত হবে, উপমিত। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? দ্বিগু, চৌরাস্তা। একই প্রশ্ন হয়তো বা রিপিট হয়েছে, হ্যাঁ একই প্রশ্ন রিপিট হয়েছে পরে যেগুলো আছে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় সমাস নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা ছিল। আশা করি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, যেগুলো আমি নোট করে দিয়েছি অবশ্যই নোট করবা এবং গ্রুপে পোস্ট করে আমাকে জানাবে, আমি দেখব ভুল ত্রুটি কোথায় আছে, এবং এর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। যদি কোনোটায় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে নক করবা, আমি সমাধান দিয়ে দেবো। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি বই পড়ো, মূল বইকে প্রাধান্য দাও।